নমস্কার, কণ্ঠে বৈশাখীতে আপনাদের স্বাগত। আমি এখন চাকুরি করি। বহুবাজারের মিত্রদের বাড়িতে একটি ১০ বছরের ছেলেকে ২ বেলা পড়াই। সেইখানেই থাকি, খাই এবং মাসান্তে ১৫ করিয়া টাকা পাই। আজ ২৬ বছর চাকুরির ভাবনা ছিল না, অন্য চিন্তাও ছিল না। এখন ২ বেলা ২ মুঠো অন্নের জন্য আমি পরের দ্বারস্থ। আমার দাদার অন্ন কত জনে খাইতেছে। দাদা হাইকোর্টের বড় উকিল, মাসে ২৫০০ টাকা ৩০০০ টাকা রোজগার করেন। আমি তার একমাত্র সহোদর। বুদ্ধি পড়িয়া অবধি তাহারই অন্ন আমি খাইয়াছি। আজ ২৬ বছর হইয়াছি। তাহারই পত্নী স্নেহের কোলে মানুষ হইয়াছি। ৪ বৎসর বয়সের সময় মা মরে যান। দাদার বয়স তখন ২২ বৎসর হবে। আমি দাদার ১৮ বছরের থেকে ছোট। আর মৃত্যুর পরেই বাবা মুনশেফি হইতে অবসর লইলেন। ২ বছর যাইতে না যাইতেই তিনি স্বর্গে চলিয়া গেলেন। ৬ বছর বয়সে পিতৃমাতৃহীন আমি, কিন্তু বাপ মায়ের অভাব কোনোদিন বুঝি নাই। বৌদিদির কাছে মায়ের আদর, দাদার কাছে পিতার স্নেহ পাইয়াছি। বাপ মায়ের বুড়া বয়সের ছেলে আমি, বড়ই আদরের ছিলাম। বৌদিদি বড় দাদা যে আদরে যত্নে রক্ষা করিয়াছিলেন আমাকে। পিতৃমাতৃহীন কনিষ্ঠ ভ্রাতার সকল আবদার তাহারা সহিতেন। দাদা আমার লেখাপড়ার জন্য যথেষ্ট চেষ্টা করিয়াছিলেন। ভবানীপুরের বাড়ি, বাবা কিছু রাখিয়া গিয়েছিলেন। দাদাও ধীরে ধীরে আলিপুরে পসার করিতেছিলেন। তেমন অভাব কিছুই ছিল না। বৌদিদির সন্তান ছিল না। আমি তাহার সন্তানের স্বাদ মিটাইতাম। পড়াশোনার জন্য দাদা তাড়না করিলে বৌদিদির অঞ্চলে ছায়ায় গিয়া দাঁড়াইতাম। জানিতাম সে দুর্গে আশ্রয় লইলে আলিপুরের উদীয়মান উকিল শ্রীযুক্ত রমাপ্রসাদ বসু MAB LL সাধ্য নেই যে সেখানে অগ্রসর হন। সমন, ওয়ারেন্ট, মালক্রোক কিছুতেই সেখান হইতে আসামি গ্রেপ্তার করিবার জো ছিল না। বৌদিদির দখলের মধ্যে মা সরস্বতী যতটুকু অনধিকার প্রবেশ করিয়াছিলেন, আমার বিদ্যাও ততটুকুই হইয়াছিল। আমি ৩বার এন্ট্রান্স ফেল করিয়া পড়া ছাড়িয়া দিলাম। দাদা বলিলেন, লক্ষ্মী ছাড়াটা বাপ দাদার মুখ হাসাইল। বৌদিদিও মুখ ভার করিয়া কথাটা সহিয়া লইলেন। ৩বার যে কায়েতের ছেলে এন্ট্রান্স ফেল করে, তাহার পক্ষ হইয়া রাসবিহারী ঘোষও যখন ওকালতি করিতে পারেন নাই, বৌদিদিও তো জুনিয়র উকিলের পত্নী। মনে করিয়াছিলাম বৌদিদির স্নেহে ১৬ আনা মালিক আমি, আর দাখিল আনাও আমারই। এ জীবনটা আমি এইভাবেই কাটাইব। কিন্তু তাহা হইল না। আমি যেবার প্রথম এন্ট্রান্স ফেল করি, সেইবার কোনো এক অজ্ঞাত দেশের এক নন্দন কানন হইতে একটা দেবশিশু আসিয়া একদিন বৌদিদির কোলে বসিল। আমাদের সমস্ত বাড়িটা যেন একটুখানি শিশুর আগমনে আনন্দপূর্ণ হইয়া গেল। বৌদিদির কোলে খোকা, সে যে কেমন সুন্দর দৃশ্য তাহা আমি বলিতে পারিব না। তোমরা কোনো কবি কোনো দিনই তা পারবে না, পারও নাই। এতকালের ভোগ দখলি সম্পত্তিতে একজন অংশীদার কেন ১৬ আনার মালিক আসিয়া জুটিল। ইহাতে আমার এতটুকু ক্ষোভ হইল না। দ্বিতীয় দিনে সুতি কাগজের যখন খোকাকে দেখিলাম,
তখন আমি বিনা নালিশে, বিনা সালিশে আমার পাকা দখল অস্তিত্ব আসমান বদনে ছাড়িয়া দিলাম। বাড়িতে বিনা পয়সার উকিল থাকিলেও আমি তা স্বতন্ত্র রক্ষার কোনো চেষ্টা করিলাম না। ত্যাগের কি মূর্তিমান আদর্শ এই আমি! প্রথমবারে এন্ট্রান্স পরীক্ষায় যে ইতিহাস ও ভূগোলে আমি ফেল হইয়াছিলাম, তাহার জন্য কিন্তু আমিই দায়ী। কিন্তু দ্বিতীয় বৎসর এই 2 বিষয়ে এবং তৃতীয় বৎসরে যে 3 বিষয়েই ঢেরাস হইয়াছি, তাহার জন্য আমি এতটুকু দায়ী নই। আর আমার সেই ক্ষুদে ভাইপোটি যে কতখানি দায়ী, তার একটা নিষ্পত্তি এ জগতে মহা পিভিউ পিনসেনের হইবার জো হইল। খোকাকে আদর করিব না মাদাগন্ধের উৎপন্ন দ্রব্যের তালিকা মুখস্থ করিব? খোকার স্বর্গের প্রশ্নের সমাধান করিব নাকি জিওমেট্রির উদ্দেশ্যে মুখস্থ করিব? মা সরস্বতী বরপুত্রেরা হিস্ট্রি ও জিওমেট্রিতে জন্ম জন্ম ঘাঁটিতে থাকুক, আমার খোকাই ভালো। কিন্তু এত করিয়াও তো তাহাকে বাঁধিয়া রাখিতে পারিলাম না। সেই দুঃখের কথা, সেই শক্তিশালের যন্ত্রণার বিবরণী তো এই দ্বীপ্রহরে অবকাশে লিখিতে বসিয়াছি। আমার ছাত্রটি স্কুলে গিয়াছে। খোকার নামকরণ লইয়া মহা বিভ্রাট বাঁধিল। দাদা অনেক নভেল ও 2-3 খানি অভিধান তন্ন তন্ন করিয়া খোকার জন্য 3টি নাম আমাদের দরবারে পেশ করিলেন, রবীন্দ্র, সুরেন্দ্র ও মহেন্দ্র। আমি 3টাই নামঞ্জুর করিলাম। রবীন্দ্র, ও বাবা, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যদি খোকা কবি হইয়া বসে, তাহা হইলে আমরা যে কাকাগিরি রক্ষা করাই দায়ী হইবে। ও নামে কাজ নেই। সুরেন্দ্র, সুরেন্দ্র মানুষের কথা ভাবিয়াই দাদা হয়তো সুরেন্দ্র নামটা আছে। তা ভাই, গরিব উকিলের ছেলের এতটা স্বদেশী হইয়া কাজ নেই। শেষে তো রিপন কলেজ। মহেন্দ্র সরকার লোকটি স্বার্থজম্মা বটে, কিন্তু আমার ভাইপো তো নারী টিপিবে। নো, নেভার। বৌদিদি চিরকালই আমার দিকে। দাদা একটা ভোটও পাইলেন না। শেষে বলিলেন, তবে তোর মতো একটা নাম কাটা সেপাইয়ের নামই রাখ, ভাইপোর বিদ্যাও কাকার মতোই হইবে। এইবার বৌদিদি কথা বলিলেন, ওগো, রক্ষা করুন বিদ্যাসাগর মশাই। এমন বিদ্যাসাগর হয়ে দিনরাত্রি মিথ্যার ব্যাপার করার চাইতে আমার দেওয়ারের মতো এন্ট্রান্স ফেল হোক, তাও ভালো। মিথ্যার জাহাজ বলি, এ জাহাজে চোটেই তো ভবসমুদ্র পার হচ্ছ। বৌদিদির সঙ্গে আটিয়া ওঠার জো নাই। তিনি বলিলেন, আমি কি চরণদার? আমি যে জাহাজের কর্ণধার, কর্ণ ধরিব কি? আমি দেখিলাম, ভালো রে ভালো। কোথায় বা খোকার নামকরণ আর কোথায় বা ভদ্রলোকের শোভনেন্দ্রিয় ধারণ। দাদা আর বৌদির মধ্যে এমন কথা কাটাকাটির দিবারাত্রই চলিত। যেমন দাদা তেমনি বৌদি। আমি তখন কথাটা আসল স্থানে লইয়া যাইবার জন্য বলিলাম, খোকার একটা বাঁধাবাঁধি নামে কাজ নেই। যখন যা মনে আসবে তা বলেই ডাকা যাবে। এই ধরো না, টোনা, মোনা, চাঁদ, ননি, বাপধন নামের কি কোনো অন্ত থাকবে? খোকার নামে গোল আর মিটল না। তবে আর সকলেই তাকে সখা বলে ডাকত। সখা নামটি বেশ, কি বলো? এইবার এক বিষয়ে সমস্যায় পড়া গেল। দাদার বেশ পসার হইয়াছে, তিনি আর আলিপুরে নেই, এখন হাইকোর্টের উকিল। পয়সা করিও বেশ পান। বৌদিদি আর আমি 2 হাতে টাকা খরচা করি। দাদা একটা কথাও বলেন না। কিন্তু এমন করিয়া
কতদিন চলে? বৌদিদি দাদাকে ধরিয়া বসিলেন যে তাহার দেবর লক্ষণের জন্য একটি উর্মিলার প্রয়োজন। দাদার তাহাতে অমাত কিন্তু নেই, কিন্তু আমি একেবারে ভীষ্মের পণ করিয়া বসিয়াছিলাম। বিবাহ এই কাজটা আমার দ্বারা হইতেছে না, এমন দুষ্কর্ম দোহাই বৌদিদি আমি করিতে পারিব না। বিনা অপরাধে এই এন্ট্রান্স ফেল গরিবের উপর এমন কঠোর দণ্ড দিতে নেই। বৌদিদি আমাকে কিছুতেই পারিয়া উঠিল না। আমার অকাট্য যুক্তি, এক পরের মেয়ে ঘরে আসিয়াই তো এই, তবু যা হোক ঘরে মাথা দিয়া আছি, আবার একজন আসুক, তখন আজ এটা কাল সেটা, তারপর দিন কুরুক্ষেত্র, তারপরে চক্রব্যূহ। এ কর্ম কিছুতেই করো না বৌদি, আমি বেশ আছি, তুমি আছো, খোকা আছে, দাদা আছে, সংসারে আর চাই কি? বৌদিদি বললেন, চাই একখানি পরশ পাথর চাই, যাতে তোমার মতো রং ঠেকালেও সোনা হয়। সোনা হয়ে কাজ নেই, আমি রং নিয়ে থাকি। বৌদিদিকে এক্ষেত্রে পরাজয় স্বীকার করতেই হলো। আমি তাহাকে মায়ের মতো ভক্তি করি, কিন্তু তাহারে আদেশ আমি কিছুতেই মানি নাই। এইভাবে 2 বৎসর কাটিয়া গেল। খোকার বয়স 2 বৎসর হইল। আমার আর কোনো কাজ নেই, দিন রাত্রি শুধু খোকা। খোকা মা চায় না, বাপ চায় না, চায় শুধু কাকা। কাকার বুকে না হলে তার ঘুম হয় না, কাকার সঙ্গে না বসলে তার খাওয়া হয় না। আবার কাকারও কি হলো, তার দুধের বাটির মধ্যে যদি তরকারি কিংবা মাছের ঝোল না পড়তো, সে দুধ মিষ্টিই লাগতো না। খোকা যদি পাতের উপরে একটি ওলট পালট না করে, তাহলে সেদিন ভাত খাইয়া পেটই ভরিত না। সংসারে কতজনের কত বিষয়ে কত স্বাদ থাকে, আমার সকল স্বাদ খোকা। খোকার জিনিস কিনিবার টাকা জোগাইতে জোগাইতে দাতা একেবারে অতিষ্ঠ হইয়া গেলেন, কিন্তু কথা কহিবার জো নাই। এত পুণ্য ফলে এমন দাদা পাইয়াছিলাম, আর এখন সেই দাদা, বলিতেও বুক ফাটিয়া যায়। বড় সুখের সময় মনে হয় চিরদিন বুঝি এইভাবেই যাইবে, আর কোনোদিন দুঃখ বা বিপদ আসিবে না। আমিও তাহাই ভাবিয়াছিলাম। হঠাৎ একদিন আমার সে ভ্রম ঘুচিয়া গেল। একদিন প্রাতঃকালে বৌদিদির কলেরা হইল। শহরের যত ভালো ভালো ডাক্তার সকলেই আসিলেন। সারা দিন যমের সহিত যুদ্ধ চলিল, কিন্তু সবই বৃথা হইল। রাত্রি 8টার সময় সতী সাধ্বী স্বামীর কোলে মাথা রাখিয়া 2 বছরের সোনার চাঁদকে আমার কোলে তুলিয়া দিয়া সতী স্বর্গে গেলেন। এতদিনে মায়ের শোক আমার বুকে বাজিল। দাদা কয়দিন কোটে যাওয়া বন্ধ করিলেন। আমি বড়ই অধীর হইয়া পড়িলাম, কিন্তু কি করিব? বৌদিদি যে তার খোকাকে আমারই কোলে দিয়া গিয়াছে। চোখের জল মুছিয়া খোকাকে কোলে তুলিয়া লইলাম। আমাদের আনন্দের পুরী সেই যে আঁধার হইল, আর তাহা ঘুচিল না। এখনো সেই অমাবস্যা। বৌদিদির মৃত্যুর পর 5 মাস কাটিয়া গেল। দাদা আবার হাইকোর্টে বাহির হইতে লাগিলেন। আমিও খোকার মুখের দিকে চাহিয়া বৌদিদির শোকক্রমে ভুলিতে লাগিলাম। বাড়িতে স্ত্রীলোক কেহই নাই। আমরা যেন ঠিক হোটেলে থাকি, কোনো রকমে দিন চলিয়া যায়। বাড়ির ভিতর একেবারে অন্ধকার। দাদা দেখিলেন এমনভাবে বাস করা অসম্ভব, তাই তিনি আমার বিবাহর প্রস্তাব করিলেন। বলিলেন, যা হবার তো তাই হইয়া গেল, এখন ছেলেটিকে মানুষ করা তো চাই। তুই আর কতদিন এমন করিয়া খোকাকে কতদিন রাখিবি? আমি আর বিলম্ব করিতে পারি না। এখন তোকে বিবাহ দিয়া
একটা গৃহস্থালি পাতিয়া দিলেই আমি নিশ্চিন্ত হই। তারপর খোকা আছে আর তুই আছিস। তুই তো আর কাজকর্ম কিছুই শিখলি না, তা তোকে কিছু করতেও আমি বলিনি। আমি যে কদিন বাঁচি সে কদিন তোদের জন্যই খাটিব। তা মা বাপের আশীর্বাদে এখনো যা আছে, আর কিছুদিন যদি বাঁচি তাহলে আরও যা কিছু সঞ্চয় করিয়া যাইব, তাহাকে তোমাতে চাকরি না করিলেও চলিবে। বুঝে সুঝে চালালে কোনোদিনই কষ্ট পড়িতে হইবে না। আমি দাদার কথায় কোনো উত্তর দিলাম না। দাদা মনে করিলেন মৌনই সঙ্গতির লক্ষণ, তাই তিনি বলিলেন, আসছে শনিবারেই আমি একবার হুগলি যাব। সেখানেই নাকি একটা ভালো মেয়ে আছে, দেখে দেবে থুবে, ভালোই দেবে, আর মেয়েটিও খুব শেয়ানা, সব দিকেই ভালো। সেইটাই পাকা করে আসব। কি বলিস? আমি আর চুপ করিয়া থাকা সম্মত মনে করিলাম না। বলিলাম, দাদা, আর এসব জঞ্জালে কাজ নেই। আমাদের অদৃষ্টে যদি সুখ থাকতো তাহলে বৌদিদি আমাদের ফেলে পালাতো না। দাদা বলিলেন, তা বললে কি সংসারটা এমনি শ্মশান হয়ে থাকবে? তোর আপত্তি খাটবে না, আমি যা হয় একটা করেই আসব। দাদার দ্বিধাটা দেখিয়া আমি চুপ করিয়া থাকিলাম। মনে করিলাম এখনো সময় আছে, দাদা কি আর তাড়াতাড়ি না হয় একটা কিছু করিয়া বসিবে? দাদা হুগলিতে গেলেন, শনিবারে বিকালে গেলেন, রবিবার সন্ধ্যার সময় ফিরে এলেন। আমাকে আর কোনো কথা বললেন না। আমিও বা কি জিজ্ঞাসা করব? তারপর দেখি 2-4 দিন অপরিচিত লোক আমাদের বাড়িতে আসা যাওয়া করতে লাগলো। দাদার সঙ্গে গোপনে কি পরামর্শ চলাতে লাগলো, আমি আর কিছুই বুঝিতে পারি না, জিজ্ঞাসাও করিতে পারি না। শেষে একদিন দাদা আমায় ডেকে বললেন, দেখ শরৎ, তোর তো দেখছি বিয়ে করতে ঘোর অনিচ্ছা। এদিকে খোকার দেখবার শুনবারও কেউ না হলে আর চলে না। অনেক ভেবেচিন্তে শেষে স্থির করেছি খোকার জন্যই আমাকে আবার সংসারী হতে হবে। ছেলেটির মুখের দিকে চাইয়াই লোক তো চাই বল। আমি একেবারে হতবুদ্ধি হইয়া গেলাম। দাদা যে এমন প্রস্তাব করিবেন তাহা আমি একদিনও মনে করি নাই। এই সেদিন বৌদিদি মারা গেলেন, আর এই কয় মাসের মধ্যেই দাদা সব ভুলিয়া গেলেন। ছেলেটা যে পর হইয়া যাইবে তাহাও ভাবিলেন না। হায় মানুষ, হায় মানুষের ভালোবাসা। বুঝিলাম এতদিন পরে এ সংসারে আমাদের স্থান আর থাকিবে না। খোকার জন্যই আরও ভাবনা হইল। খোকার বিমাতা ঘরে আসিলে সে খোকাকে দেখিতে পারিবে না, সে খোকাকে কষ্ট দিবে, হয়তোবা মারিয়াই ফেলিবে। আমি এক মুহূর্তের মধ্যে এই কথা ভাবিয়া ফেলিলাম। ওই ব্যাপারগুলি যেন ভবিষ্যৎ তাহার কৃষ্ণ যবনিকা খোকাকে লইয়া এখন হইতে পলায়ন করিয়াছে। হায় হায়, তাই যদি আমি করিতাম যে খোকাকে লইয়া আমি পালিয়া যাইতাম। আমার মুখ দেখিয়া দাদা সব বুঝিলেন। তিনি বিষণ্ণ মুখে উঠিয়া গেলেন। তাতে কি আর বিবাহ বন্ধ থাকে? আমার বিবাহের জন্য হুগলিতে যে মেয়ে দেখিতে গিয়াছিলেন, একদিন তাহাকেই আনিয়া দাদা বৌদির 6 মাসের শূন্য সিংহাসনে বসাইয়া দিলেন। ভৃত্য হরিদাস খোকাকে বলিল, খোকা বাবু, তোমার নতুন মা এসেছেন। খোকা বলিল, দুষ্টু ছেলে, মিথ্যা বলে। 3.5 বৎসরের খোকা মিথ্যা মা চিনিয়া ফেলিল। দাদার এই পরিবারটি বয়সে 16 বৎসরের হইলেও একেবারে পাকা গৃহিণী। ভগবান দয়ার স্কন্ধের উপর তাহাকে বসাইয়া জানিয়াই তাহাকে গোড়া হইতে গৃহিণী পরাণ শিক্ষানবিশ করিয়াছিলেন। দাদা স্ত্রী মাস 2 মধ্যেই বেশ গোছাইয়া গাছাইয়া নিজের স্থান অধিকার করিয়া লইলেন।
শুধু তাই নহে, এই বসু পরিবারের মধ্যে লক্ষ্মী ছাড়া শরৎপ্রসাদ বসুর যে কিঞ্চিত অধিকার ছিল তাহাও তিনি দখল করিয়া বসিলেন। ক্রমে দেখিতে লাগিলাম দাদাও ধীরে ধীরে তাহার কর্তৃত্ব হইতে অপসারিত হইতেছে। বুঝিলাম খোকা এ সংসারে এই লক্ষ্মী ছাড়া অকর্মণ্যা কাকা ব্যতীত আর গতি থাকিবে না। বুঝিলাম আর দাদার ভাইগিরি করা এ সংসারে পোষাইবে না। আমি একেলা হইলে কোনো ভয়ই ছিল না, কোনো ভাবনা ছিল না। যেখানে সেখানে যেমন তেমন করিয়া আমার দিন কাটিয়া যাইত। কিন্তু খোকাকে মানুষ করিতে হইবে, শুধু বাঁচাইয়া রাখিবার জন্য নয়, শ্রীযুক্ত রমাপ্রসাদ বসু MA BL মহাশয়ের ছেলের মতো মানুষ করিতে হইবে। যাক, কায়েতের ছেলে, সামান্য একটু লেখাপড়া তো করিয়াছি, ভয় কি? এবারই ছাড়িয়া যাইব, এর দেশ ত্যাগ করিব। দূর দেশে গিয়া সামান্য কাজ করিয়াও খোকাকে মানুষ করিব। খোকার গায়ে কাঁটার আঁচড়ও লাগিতে দিব না। যেদিন খোকার সামান্য একটু অযত্ন দেখিব, সেদিন দাদার মুখে একটু বিরক্তির ভাব দেখিব, সেই দিন এই পাপ পুরি ত্যাগ করিয়া যাইব। খোকা আমার কাছেই থাকে, এতকাল ছিল, এখনো থাকে। দাদা সর্বদাই তত্ত্বলন, পূর্বের মতোই যত্ন করেন। দাদা স্ত্রীর যত্নের আশাই যখন আমরা করি না, তখন তাহার কথা আর কি উল্লেখ করিব? মনে করিলাম দাদা যদি ঠিক থাকেন তাহা হইলে আর ভয় কি? কিন্তু আমার মনে করিলেই যদি কাজ হইত, তাহা হইলে তার দুঃখ ছিল না। কে একজন অলক্ষ্যে বসিয়া কল ঘুরাইতে লাগিল, আর দিনে দিনে দাদা যেন দূর হইয়া পড়িতে লাগিলেন। তাহার ফলে আমার বৈঠকখানার পাশের ঘরে আসিয়া পড়িলাম। অন্দরমহলের সঙ্গে সম্পর্ক ক্রমশই লোপ হইতে লাগিল। কেন বলিতে পারি না, এ সকল অনাদরও সহিতে লাগিলাম। প্রথম আবেগে মনে করিয়াছিলাম একটু সামান্য ত্রুটি দেখিলেই খোকাকে লইয়া এ বাড়ি ত্যাগ করিব। কিন্তু সে প্রথম আবেগ চলিয়া গেল, ধীরে ধীরে অনেকটা সহিয়া লাগলাম। অনাদর অবজ্ঞায় যেন কেমন সহিয়া গেল। এখন মনে হইতো খোকাকে প্রতিপালন করিবার যোগ্যতা আমার নাই। আর আমি লইয়া যাইতে চাহিলেই বা দাদা তাহাকে ছাড়িয়া দিবেন কেন? থাকি, এ বাড়িতেই থাকি। দাদার যত অবজ্ঞা, যত অশ্রদ্ধা মাথা পাতিয়া লইব। খোকাকে আমার বুকের মধ্যে রাখিব, তাহার গায়ে কোনো আঁচ লাগিতে দিব না। তা কি হয়? তুমি আমি অনেক সইতে পারি, কিন্তু শিশুর কোমল হৃদয় একটু অনাদরে, সামান্য একটু উপেক্ষায় মলিন হইয়া যায়। শিশু অতি অল্পেই আদর অনাদর বুঝিতে পারে। আমার মনে হয় শিশুই ঠিক মানুষ চিনিতে পারে, তোমরা আমরা চিনিতে পারি না। দাদা ক্রমে ক্রমে পর হইয়া যাইতেছে, দাদার আদর যে কমিয়া যাইতেছে। খোকা হয়তো তাহা বেশ বুঝিতে পারিয়াছিল, তাই সে দিনে দিনে শুকাইয়া উঠিতে লাগিল। আমি দাদাকে একদিন বলিলাম যে খোকা দিনে দিনে রোগা হইয়া যাইতেছে। দাদা বলিলেন, ও কিছু না, খুব খেলা করিয়া বেড়াইলে সারাটা দিন সারিয়া যাইবে। তুমি ওকে মোটে দৌড়াদৌড়ি করিতে দিস না, তাই ও অমন হইয়া গিয়াছে। এ কথায় আর কি উত্তর দেব? খোকা খেলাধুলা না করিয়াই শুধু দৌড়াদৌড়ি করিতে না দিলেই কি এরকম হইয়া যায়? নীরবে এক বিন্দু চোখে জল ফেলিলাম। একদিনও সহিল না। যেদিন দাদার সঙ্গে কথা হইল সেই রাতেই খোকার জ্বর হইল। ক্রমেই জ্বর বাড়িতে লাগিল। শেষে রাতে দাদাকে খবর দেওয়ার জন্য নিজেই বাড়ির ভিতর গেলাম। দাদার শয়নকক্ষের সম্মুখে দাঁড়াইয়া ডাকিলাম, দাদা, ও দাদা। দাদা বোধ হয় তখন জাগিয়াই ছিলেন। উত্তর দিলেন, কে? শরৎ, এত রাতে কেন?
আমি অতি কাতর কণ্ঠে বললাম, দাদা একবার উঠে এসো, খোকার বড় জ্বর হয়েছে। দাদার কণ্ঠস্বর দ্বিতীয়বার শনিবার পূর্বেই আরেকটি কণ্ঠস্বর শুনিলাম, জ্বর হয়েছে তার কি হবে, রাত পোহাক, তখন ডাক্তার ডাকলেই হবে, সব বাড়াবাড়ি। কথা কটি আমার কানে গেল। তখন দাদা বলিলেন, শরৎ তুই খোকার কাছে যা, আমি আসছি। আমি আর বাক্য ব্যয় না করিয়া নিচে নামিয়া আসিলাম। মনে করিলাম দাদা হয়তো এত রাতে আর আসিবেন না। খোকার নিকট আসিয়া বসিলাম, দ্বারের দিকে চাহিয়া রহিলাম। দাদার আসিতে বিলম্ব হইল। তখন আর কি করিব, খোকার শিহরে বহুদিনের চাকর হরিদাস বসিয়াছিল। তাহাকে বলিলাম, হরি যা শীঘ্রই অমৃত ডাক্তারকে একবার ডেকে নিয়ে আয়, যত টাকা লাগে আমি দিব। হরি তখনই একটা লণ্ঠন হাতে করিয়া চলিয়া গেল। টাকার অভাবে খোকার চিকিৎসা হইবে না কেন? এ বাড়িতে আমার অংশ আছে না, তাই বেচিয়া ডাক্তারের ধার শোধ দিব, এই কথা ভাবিতেছি আর খোকার গায়ে মুখে হাত বুলাইতেছি। এমন সময় দাদা নিচে নামিয়া আসিলেন। খোকার গায়ে হাত দিয়া বলিলেন, কই, যত বেশি নয়। আমার আর সহ্য হইল না। আমি তখন ভুলিয়া গেলাম তিনি আমার বড় ভাই, আমরা এক মায়ের পেটে সন্তান। আমি কঠোর স্বরে বলিলাম, না খোকার জ্বর বেশি নয়, তুমি উপরে যাও, তোমার সুখের ব্যাঘাত কেন আর করো। যেদিন বৌদি গিয়াছিলেন সেই দিনও তোমার আশা আমরা ছেড়ে দিয়েছিলাম। জ্বরের জ্বালায় ছটফট করিতেছিলে, আর তুমি বলছিলে কই জ্বর বেশি নয়। যাও, তোমার মতো বাপের এ ছেলে বাঁচার চাইতে ওর মরাই ভালো। দাদা আর কথা বলিলেন না। খোকার শিহরে বসিয়া তাহার মাথায় হাত বুলিতে লাগিলেন। একবার ইচ্ছা হইল দাদাকে ঘরের বাহির করিয়া দিই, খোকার পবিত্র শরীর তাহাকে স্পর্শ করিতে দিব না। পরক্ষণেই খোকার মুখের দিকে চাহিলাম। খোকা বলিল, কাকা বড় জ্বর। তারপরে আর খোকা কথা বলে নাই। কত আদর করিয়া ডাকিলাম, কত কি বলিয়াছিলাম, খোকার কথা বলে নাই। ডাক্তার আসিলেন, ওষুধ দিলেন, বলিলেন যে জ্বরের সঙ্গে সঙ্গে ঘোর বিকার, বাক রোধ হইয়াছে। তখন বুঝি দাদার জ্ঞান হইল। তখন বুঝি তিনি বুঝিতে পারিলেন সোনার খোকাকে আর বাঁধিয়া রাখিতে পারা যাইবে না। প্রাতঃকালেই সাহেব ডাক্তার আনা হইল। ঘণ্টায় ঘণ্টায় ওষুধ চলিল, কিন্তু সব বৃথা। সারাদিন গেল। সন্ধ্যার পূর্বে যখন সূর্যদেব পশ্চিম আকাশে ঢলিয়া পড়িলেন, তখন সেই সন্ধ্যার সময় খোকার আমার ক্ষুদ্র প্রাণটুকু বাহির হইয়া গেল। সেই দিনই প্রতিজ্ঞা করিলাম, আর এ পাপ পুরিতে থাকিব না, আর এ দাদার সঙ্গে কোনো সম্বন্ধ রাখিব না। সেই রাতেই খোকাকে যখন শ্মশানে লইয়া গেল, তখনই আমি বাড়ি ত্যাগ করিলাম। 2-4 দিন এদিক ওদিক এখানে সেখানে কাটাইয়া এখন এক মিত্রদের বাড়িতে আমি ছেলের এক গৃহ শিক্ষক হইয়াছি। কিন্তু টাকা হাতে হইলেই এ দেশে ত্যাগ করিয়া যাইব। কোথায় যাইব তা ভগবান বলিতে পারে। আমি বৈশাখী বলছি। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো, আর দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার বন্ধু, তোমরা আমার পরিবার, তোমরা আমার সাথে থাকলে আমি অনেক দূর যেতে পারবো। তোমাদের অনেক ভালো ভালো গল্প আমি শোনাতে চাই। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।